নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রতিবেদন শুরুর আগে আপনাদের সনির্বন্ধ অনুরোধ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং একই সঙ্গে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই উদ্যোগকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। দেখুন, দিদিমণি যে একজন সন্দেহপ্রবণ মহিলা, এটা নিয়ে আর কারুর মনে বিন্দুমাত্র সংশয় থাকা উচিত নয়। অনেকে রসিকতা করে বলতেন যে নিজের ছায়াকেও দিদিমণি বিশ্বাস করেন না। তার সর্বশেষ প্রমাণ আমরা পেলাম 27শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে। দিদিমণির পক্ষে প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কপিল সিব্বাল। বিষয়টা কি? যে জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের, মানে ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, তাদের নিয়োগ কমিশন কলকাতা হাইকোর্টের সঙ্গে পরামর্শ করে করেনি। 2, এবং কমিশন একতরফাভাবে এই জুডিশিয়াল সার্ভিস অফিসারদের নির্দেশ দিচ্ছে, হাইকোর্টের সঙ্গে পরামর্শ করছে না। এবং কমিশন নাকি বলেছে এসডিওদের ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু না করতে। প্রধান বিচারপতির বেঞ্চ বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি। মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির বক্তব্য যে জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের সন্দেহ করা বন্ধ করুক রাজ্য, এবং কমিশনই তো নির্দেশ দেবে, কমিশনই তো প্রশিক্ষণ দেবে। সুপ্রিম কোর্ট এবং কমিশন যে নথিগুলোর কথা বলেছে, যেগুলো গ্রহণযোগ্য নথি, সেগুলোই যাতে জেলা জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজেরা গ্রহণ করেন নথি হিসাবে, সেটাই সুপ্রিম কোর্ট, সেটাই বলেছে কমিশন। এর মধ্যে অসুবিধার কি আছে? দেখুন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সঙ্গে মাধ্যমিকের শংসাপত্র জমা দিতে হবে। আধার কার্ড আপনার পরিচয়ের প্রমাণ হতে পারে, কিন্তু সেটা নাগরিকত্বের প্রমাণ নয়। আধার কার্ডের সঙ্গে আপনাকে আরো একটা নথি জমা দিতে হবে। তাহলে এসআইআর এর শেষ লগ্নে এসে আর তাল ঠিক রাখতে পারছেন না দিদিমণি। দেখুন, রাজ্যের বিভিন্ন জেলা আদালতের বিচারকরা, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের অফিসার, তাদেরকে এখন সন্দেহ করতে শুরু করেছেন দিদিমণি। এবং সুপ্রিম কোর্ট তো কোনো গুরুত্বই দেয়নি, পরিষ্কার বলে দিয়েছে যে রাজ্য সরকারের এই সন্দেহ অমূলক এবং কমিশন সঠিক কাজ করেছে। যদিও এসডিওদের ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করতে কমিশন বারণ করেছে বলে যে অভিযোগটা তুলেছেন কপিল সিব্বাল, সেটা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রথম কথা, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের অনুরোধে এই জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের নিয়োগ করেছিলেন। তাতে কমিশনের প্রতিনিধি ছিলেন, সিইও ছিলেন, স্পেশাল রোল অবজারভার ছিলেন, মুখ্য সচিব ছিলেন, ডিজি ছিলেন। তারা একদম ক্লিন স্লেট নিয়ে শুরু করেছেন কাজ। তার কারণ ইআরও, এইআরওরা, মাইক্রো অবজারভাররা এক একজনের আবেদনের প্রেক্ষিতে যে মন্তব্য করেছিলেন সেগুলো কমিশন মুছে দিয়েছে। অর্থাৎ ক্লিন স্লেট পেয়েছেন জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকরা, যারা নথি যাচাই করবেন। আসলে ইআরওদের ক্ষমতা চলে গেল। সুপ্রিম কোর্ট বলেছিল যে আমলাদের বিচার বিভাগের উপর মাতব্বরি করতে দেব না, মাথার উপর বসতে দেব না। দিদিমণি চেয়েছিলেন যে ইআরওরাই শেষ কথা বলুক। সেটা যখন হচ্ছে না, জুডিশিয়াল সার্ভিসের অফিসাররা বিষয়টা দেখছেন, তাতেও মুখ্যমন্ত্রীর আতঙ্ক কাটছে না। বলে ফেলেছিলেন না সেদিনকে ভবানীপুরে গিয়ে 1,20,00,000 নাম বাদ যেতে চলেছে। আসলে এসআইআর এর ধাক্কা সামলাতে একেবারে ব্যর্থ দিদিমণি, তার দল তৃণমূল কংগ্রেস। তর্কের খাতিরে যদি মেনেও নি 1 কোটি নাম বাদ যাবে, তৃণমূলের চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরা নিয়ে বড় রকমের প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যাবে। ওই মান্নাদের সেই বিখ্যাত গানটা না, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুরে, কালোজয়ী গান,
দরদে গো কি চেয়েছি আর কি যে পেলাম, সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। দিদিমণির ক্ষেত্রে একেবারে এই গানটাই এখন ভীষণ রকম প্রাসঙ্গিক। তিনি ইন্দ্রনীলকে ডাকতে পারেন, ইমনকে ডাকতে পারেন এই গানটা একবার শোনানোর জন্য, যাতে তার শান্তি থাকে, মানসিক শান্তি। উচাটন মন ঘরে রহে না, দিদিমণির অবস্থা এখন তাই। নিজেও তিনি গাইতে পারেন নবান্নের 14 তলায় বসে লাল চায়ে চুমুক দিতে দিতে উদাসী দৃষ্টিতে, কি চেয়েছি আর কি যে পেলাম, সাধের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। তো এই হচ্ছে অবস্থা। দেখুন, বিজেপি অফিসে কর্মতৎপরতা অসম্ভব বৃদ্ধি পেয়েছে। আমি একটা কাজে এর মধ্যে 2-1 বিজেপি অফিসে যেতে হয়েছিল। তা আমি যেটা দেখলাম সেখানে কর্মী সমর্থক বিভিন্ন নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ ভীষণ পজিটিভ। এই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু 21-এ দেখিনি। কোথাও যেন একটা ঘাটতি ছিল। এবার কিন্তু প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজে ভীষণ রকম আত্মবিশ্বাস, মানে চুইয়ে পড়ছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। পার্টি অফিসে টিকিট প্রত্যাশী থেকে শুরু করে সাধারণ কর্মী, সমর্থক, পদাধিকারীরা সবাই কিন্তু আত্মবিশ্বাসে টকবক করে ফুটছেন, খুব চনমনে ভাব তাদের। দিল্লির কিছু নেতা আছেন কিন্তু তারা প্রকাশ্যে আসছেন না। ভূপেন যাদব আছেন, তো সুনীল বানসালজি আছেন, আরো কয়েকজন আছেন। তারা নিভৃতে বৈঠক করছেন, রণনীতি তৈরি করছেন, কিন্তু সামনে আপনি দেখবেন সব বাঙালি মুখ। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, আমি 3 জনের কথা বললাম। দেবজিৎ সরকাররা নিয়মিত প্রেস কনফারেন্স করছেন। 2021-এর ছবিটা আলাদা ছিল। কৈলাস বিজয়বর্গী লাইমলাইটে চলে এসেছিলেন, তিনি রাজ্য বিজেপির শেষ কথা হয়ে উঠেছিলেন। সেই ছবিটা কিন্তু এখন আর নেই। এবং এবারের বিজেপির প্রার্থী তালিকায় বিজেপির পুরনো লোকজনকে বেশি করে প্রার্থী করা হবে। যারা সঙ্গ ঘনিষ্ঠ, বিজেপি ঘনিষ্ঠ, দীর্ঘদিন এলাকায় বিজেপি কর্মী হিসাবে পরিচিত, তাদেরকেই প্রার্থী করা হবে। নির্বাচিত বিধায়ক যারা 21-এ হয়েছিলেন সবাই যে টিকিট পাবেন তার কোনো গ্যারান্টি নেই। তৃণমূল থেকে যারা এসছেন, যেমন তাপস রায় টিকিট পাবেন, তাকে সম্মান দেওয়া হয়েছে। রুদ্রনীল ঘোষ টিকিট পাবেন, অর্জুন সিং টিকিট পাবেন, ভারতী ঘোষ তাকে সম্ভবত পাণ্ডবেশ্বর থেকে টিকিট দেওয়া হবে, রুদ্রনীল ঘোষকে পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা এরকম আছে। কিন্তু বেশিরভাগ তারা হচ্ছেন বিজেপির পুরনো কর্মী, নেতা, দীর্ঘদিন ধরে তারা বিজেপির সঙ্গে যুক্ত এবং সঙ্গের সঙ্গে যুক্ত। ইতিমধ্যে সংঘ বিজেপির সঙ্গে বেশ কিছু সমন্বয় বৈঠক করেছে। 2021 সালে সেটা দেখা যায়নি, 2024 সালেও দেখা যায়নি। এবার সংঘ সমন্বয় বৈঠকটা করছেন। একাধিকবার বিজেপির নেতারা কেশব ভবনে গেছেন, সংঘের নেতারা কোন স্থানে বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, দফায় দফায় বৈঠক হয়েছে। একদম গ্রাসরুট লেভেলে সংঘের স্বয়ংসেবকরা কিন্তু এবার রাস্তায় নেমেছেন, ডোর টু ডোর ক্যাম্পেন তারা করছেন। এটা একটা ভালো ছবি বলেই বিজেপির নেতারা মনে করছেন যে এবার অনেকটা ঐক্যবদ্ধ এবং তারা মরিয়া। তাদের কাছে ওই হিন্দিতে বলে না, আর পার কি লড়াই। বিজেপির কাছে 2026-এর বিধানসভা নির্বাচন আর পার কি লড়াই, হয় এসপার নয় ওসপার, এর মাঝে কিছু নেই। সর্বশেষ সমীক্ষা বলছে বিজেপি 170টার কাছাকাছি আসন পাওয়ার জায়গায় ইতিমধ্যেই পৌঁছে গেছে। ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের প্রয়োজন, সেই ক্রিটিক্যাল মাস বিজেপি জোগাড় করেছে এবং হিন্দু ভোটের একটা সার্বিক মেরুকরণ এবার হচ্ছে। 100-র মধ্যে ধরুন 65-66টা হিন্দু ভোট বিজেপির পক্ষে যাবে। সংকল্পপত্র খুব শীঘ্রই প্রকাশিত হবে, সম্পূর্ণ হয়ে গেছে এবং সংকল্পপত্র যাতে বিশ্বাসযোগ্য হয় সেই বিষয়ে উদ্যোগী হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
এবং সংকল্পপত্র প্রকাশের আগে মানে প্রকাশের সময় বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন, সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী নিজে থাকবেন। 1 মার্চ থেকে শুরু হতে চলেছে পরিবর্তন যাত্রা, 15 মার্চ পর্যন্ত চলবে। রাজনাথ সিং, অমিত শাহ, রেখা গুপ্তা, শিবরাজ সিং চৌহান সবাই থাকবেন, শুভেন্দুবাবু, সুকান্ত বাবু, শ্রমিক বাবুরা থাকবেন, অন্যান্য নেতারাও থাকবেন। 15 মার্চ সবকিছু ঠিকঠাক থাকলে ব্রিগেডে সমাবেশ হবে, প্রধানমন্ত্রী থাকবেন। কোনো অবস্থাতেই নির্বাচনের তারিখ 15 মার্চের আগে ঘোষণা হবে না। তার কারণ 14 মার্চ প্রধানমন্ত্রী গুয়াহাটি শিলচর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। তারপরে যা হওয়ার হবে, তার আগে নয়। সম্ভবত ভোট এবার 3 দফায় হবে। রাজ্যের সিইও দপ্তর কমিশনকে 1 দফায় ভোট করার কথা বলেছিল, কিন্তু সেটা মনে হয় হবে না। সম্ভবত 3 দফা, ম্যাক্সিমাম 3 দফা বা 2 দফাতেও হতে পারে। 78টি বহুতলে ভোট কেন্দ্র হবে সারা রাজ্য জুড়ে। যদিও বুথের সংখ্যা হয়তো আর বাড়ছে না, কারণ কমিশন মনে করছে যে এসআইআর এর পরে যে ভোটারের যে সংখ্যা দাঁড়াবে তাতে বর্তমানে যা বুথ আছে 81,000, তার একটু এদিক ওদিক হতে পারে, তার মধ্যেই পুরো ব্যবস্থাটা করে ফেলা যাবে। কিন্তু 78টি বহুতল তারা চিহ্নিত করেছে, সেখানে কিন্তু বুথ হবে। দিদিমণির আপত্তি মানা হয়নি, দিদিমণির কোনো আপত্তি মানা হয়নি, কারণ অধিকাংশ আপত্তি দিদিমণি যেটা তুলেছিলেন সেটা তার দলীয় স্বার্থ সুরক্ষিত রাখার জন্য। শেষ পর্যন্ত রাজ্যের জুডিশিয়াল অফিসারদের সেটি সন্দেহ করছেন যে তারা কমিশনের হাতে তামাক খাচ্ছেন। ভাবতে পারছেন কোন পর্যায়ে আতঙ্ক গ্রাস করেছে রাজ্যের শাসক দলকে? তা না হলে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সুজয় পাল উদ্যোগটা নিলেন। ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে আরো 200 জন বিচারক আসবেন বা জুডিশিয়াল সার্ভিসের অফিসাররা। সুপ্রিম কোর্টের অনুরোধে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি উদ্যোগটা নিচ্ছেন যাতে ওই 60 লক্ষের বেশি যে নিষ্পত্তির বিষয়টা আছে সেই নিষ্পত্তিটা করা যায়, সময় লাগলেও যাতে সঠিক হয়। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হবে, তাতেও দিদিমণি প্রমাদ গুনছেন। চলে গেছেন ওই কপিল সিব্বাল, তার ব্যারিটন ভয়েস নিয়ে প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে। অর্থাৎ বুঝে গেছে তৃণমূল। অনেকে বলছেন ক্ষমতায় এবার আর তার ফেরা হচ্ছে না, তাই এই আতঙ্ক। আবার কেউ কেউ বলছেন যে বাংলায় এবার একেবারে নিঃশব্দ বিপ্লব হবে, পাশা তো উল্টোবেই। তাদের অনেকের মত তৃণমূল ভাবতে পারছে না যে কি অভূতপূর্ব বিপর্যয়ের মুখে তারা পড়বে নির্বাচনে, এবং বাংলায় বিজেপির ক্ষমতায় আসা নাকি সময়ের অপেক্ষা। এটা শুধু যে বিজেপি ইকোসিস্টেমের লোকজন বা বিজেপির নেতাকর্মীরা বলছেন তা নয়, সাইলেন্ট মেজরিটিও বলছেন। যারা ওই শেষ মুহূর্তে সিদ্ধান্তটা নেন তাদের অনেকেই হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করেছেন, দে ওয়ান্ট চেঞ্জ। তারাও বলছেন বাংলায় এবার পরিবর্তন হওয়া সময়ের অপেক্ষা মাত্র। সব প্রশ্নের জবাব পাওয়া যাবে নির্বাচনের ফল ঘোষণা হলে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.